দেশ জুড়ে নিপীড়ন বিরোধী প্রতিবাদ অব্যাহত। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে সোমবার। সাধুবাদ জানালেন আন্দোলনকারীরা। অটো প্রমোশন দিয়ে শিক্ষার্থীদের পরের শ্রেণীর পড়াশোনা শুরুর আহ্বান প্রধানমন্ত্রীর। ইটনা মিঠামইন অষ্টগ্রামের বিস্ময়খ্যাত অল ওয়েদার সড়ক উদ্বোধন। রাজধানীর গুলশান লেকে অবৈধ গ্যাস সংযোগের হাজারো পাইপলাইন বিচ্ছিন্ন করতে এসে তোপের মুখে তিতাস। নারায়ণগঞ্জে মসজিদে আগুনের ঘটনায় শিগগিরই অভিযোগপত্র। এবং বাংলাদেশ সীমান্তে সৈন্য সমাবেশের অভিযোগ অস্বীকার মিয়ানমারের। ঘুমধুমে বিজিবি বিজিপি ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক। এখনো অশান্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। সংশোধিত আইনটির খসড়া সোমবার মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। জনদাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ সিদ্ধান্ত বলেও জানান তিনি। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আন্দোলনকারীরা। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার আলাপ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এই আইনের সংশোধন করে এই আইনকে আগামী সোমবার সেটা মন্ত্রিসভায় উত্থাপন করতে এবং সেইখানে এটা আলোচনা হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আন্দোলনরতরা। তারা বলছেন, শুধু সাজা বৃদ্ধি করলেই হবে না, দ্রুত মামলা নিষ্পত্তি করে রায় কার্যকর করতে হবে। যত দ্রুত সম্ভব তত দ্রুতই শাস্তির বিধান করা উচিত। বিচার প্রক্রিয়াটা খুব দ্রুত করা উচিত। যাবজ্জীবন থেকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা উচিত। এটা সর্বোচ্চ শাস্তি যখন মৃত্যুদণ্ড হবে তখন তো একটা যে দর্শন করতে যাবে তারও অবশ্যই মাথায় চিন্তা থাকবে যে আসলে এটা করার পরে তো আমার আর রক্ষা নাই। এই শাস্তিটা আমাদের আরো আগে থেকে দরকার ছিল, তাহলে হয়তো আমাদের এত মা বোনের আসামির শাস্তি হোক এবং সেই ব্যবস্থা নিতে যাতে অল্প কম হলেও শাস্তি হবে। আপনি মৃত্যুদণ্ডের ব্যবস্থা করবেন, কোনো শাস্তি হবে না, তার থেকে 10 বছরের শাস্তি হোক, না হওয়ার থেকে শাস্তি। ধর্ষণের মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুকে গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন অভিযোগকারী ও তার সহপাঠীরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। নুরুল হক নুরু গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানান তারা। ধর্ষণকারী প্রভাবশালী ও প্রযুক্তিগতভাবে দক্ষ হওয়ায় পুলিশ এখনও তাদের গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ তাদের। এর আগে গত 20 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে 6 জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। 17 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, কোনো এক অজ্ঞাত কারণে কিংবা কোনো এক অদৃশ্য শক্তির জন্যই হচ্ছে আসামিগুলো গ্রেফতার করা হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান আর আমরণ অনশন চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে যেহেতু এবছর পরীক্ষা আয়োজন সম্ভব হচ্ছে না, অটো প্রমোশন দিয়ে শিক্ষার্থীদের পরের শ্রেণীতে পড়াশোনা শুরুর ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জের বিস্ময়খ্যাত ইটনা মিঠামইন অষ্টগ্রামের অল ওয়েদার সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। কিশোরগঞ্জের বিচ্ছিন্ন 3 উপজেলায় দিগন্ত বিস্তৃত হাওরের বুকে ফুটে ওঠা নতুন বিস্ময় এই অল ওয়েদার সড়ক। ইটনা মিঠামইন অষ্টগ্রামে হাওরবাসীর দুর্গম জীবনের আশীর্বাদ এই সড়কটি 874 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। 30 কিলোমিটার দীর্ঘ এই সড়ক শুধু 3 উপজেলার মধ্যে সংযোগই ঘটায়নি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাথেও সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা গড়ে দিয়েছে। আজকে সত্যি একটা পর্যটনের নতুন দুয়ার খুলে দেয়া সড়কটি আনুষ্ঠানিকভাবে চালু হলো বৃহস্পতিবার। গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে অবহেলিত হাওরকে আরও সচ্ছল করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। হাওরে বিশাল একটা মৎস্য ভাণ্ডার আছে, তো সেই মৎস্য উত্তোলন, মৎস্য লালন পালন, মৎস্য প্রক্রিয়াজাত করা এবং বাজারজাত করার যাতে সুবিধা হয়, আমরা সেইভাবেই কিন্তু এই অঞ্চলে শিল্প গড়ে তুলতে চাই। করোনার প্রেক্ষাপটে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীদের পরের শ্রেণীতে ডিজিটাল পাঠে মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসএসসি পরীক্ষা নিতে পারছি না, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তাদের
প্রমোশনটা দিয়ে দেওয়া হবে যার জন্য পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। সংসদ টেলিভিশনটা হচ্ছে টেরিস্ট্রিয়াল, এটা সারা বাংলাদেশেই দেখা যায়। সেখান থেকে শিক্ষার বিভিন্ন ক্লাস প্রচার করা হচ্ছে, সেটা আমাদের ছেলেমেয়েরা যথাযথভাবে দেখবেন এবং শিক্ষকরা তাদেরকে গাইডলাইন দিতে পারেন। পরে হাওর অঞ্চলের মানুষের সাথে মতবিনিময় করেন সরকার প্রধান। দুর্গম হাওরে দৃষ্টিনন্দন এই সড়ক রাষ্ট্রপতির উদ্যোগ ছাড়া বাস্তবায়ন হতো না বলেও মন্তব্য করেন তিনি। মহামান্য রাষ্ট্রপতি যদি এই উদ্যোগটা না নিতেন আর বারবার আমাদেরকে না বলতেন, তাহলে তো এই অঞ্চলে যে এরকমভাবে রাস্তা করা যায় এটা হয়তো চিন্তারই বাইরে ছিল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার পর্যটনে যোগ হলো নতুন মাত্রা। এখন থেকে নিয়মিত হবে ওয়াটার মিউজিক্যাল শো। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের সামর্থ্যের সবটুকু দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কৌস। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পরিস্থিতি খুব খারাপ না হলে শিগগিরই অর্থনীতি আগের অবস্থায় ফিরবে বলেও দাবি করেন এই শীর্ষ কর্মকর্তা। মহামারী করোনার সাথে যুদ্ধ করছে বাংলাদেশ সেই মার্চ থেকে। সংক্রমণ রোধে মার্চের শেষ সপ্তাহ থেকে লকডাউনে যায় পুরো দেশ। এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন দিনমজুর থেকে শুরু করে কর্মজীবীরা পর্যন্ত। সব মিলে এক অনিশ্চিত বাস্তবতার মুখোমুখি হয়েছিল দেশের মানুষ। ভাইরাসের প্রভাব থেকে জীবন বাঁচাতে সব খাত মিলে ২১টি প্যাকেজে ১,১২,৬৩৩ কোটি টাকা সরকারের তরফ থেকে প্রণোদনা দেয়া হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য। করোনার ৮ মাসের মাথায় জীবন বাঁচিয়ে জীবিকার যুদ্ধের সেই দিনগুলোর হিসেব কষেছে সরকার। পরিসংখ্যান বলছে দেশের মানুষের মাসিক আয় হ্রাস পেয়েছিল ২০.২৪% আর ত্রাণ পেয়েছিল ভুক্তভোগী ২১.৩৩% পরিবার। সরকারের তথ্যমতে মার্চে দেশের যে অবস্থা ছিল সেখান থেকে উত্তরণ ঘটছে পরিস্থিতির। এই সময়ে দিনমজুরের সংখ্যা কমে গেলেও আবার সেটি ঊর্ধ্বমুখী। একইভাবে বেকার সংখ্যা বাড়লেও এখন তা কমতির দিকে, ব্যবসায়ীর সংখ্যাও ফিরছে স্বাভাবিকের ঘরে। এসব তথ্য নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কৌস জানান, পরিস্থিতি এখনো ভালো। কোভিড-19 যেভাবে বিশ্বকে স্থবির করেছে এবং প্যান্ডেমিকটা ছড়িয়েছে, আল্লাহর অশেষ রহমতে আমাদের বাংলাদেশে ঠিক ওভাবে হয়নি। সবাই মিলে কিন্তু একদম খারাপ অবস্থায় বাংলাদেশ নেই। ঠিক একই রকমের গর্ব করার মতো বিষয় হচ্ছে আমাদের ভালনারেবল গ্রুপকে আমরা যেভাবে প্রোটেকশনটা দিয়েছি। করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলায় প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে না বলেও মত তার। সেকেন্ড ওয়েভ বলেন বা থার্ড ওয়েভ বলেন, এটা আমরা কেউই এখনো পর্যন্ত জানি না আসলে আসবে কি আসবে না। যদি আসে তার জন্য সেইভাবে কিন্তু প্রস্তুতিও নেওয়া হয়েছে। কোনো রকমের ব্যত্যয় ঘটবে না এরকম গ্যারান্টি সম্ভবত পৃথিবীতে কেউই দিতে পারবে না, কিন্তু সরকারের যেই আছে রিসোর্স আছে সেটাকে ফুললি ইউটিলাইজ করে আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত করতে পারবো। করোনা এখনও বিরাজ করছে উল্লেখ করে রাষ্ট্রের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, শিগগিরই আগের গতিধারায় ফিরবে অর্থনীতি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে বৃহস্পতিবার ২০ জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন ১,৪৪১ জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৩,৭৪,৫৯২ জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৬০৫ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০,৩৯,৪১৩ জনের। ২৪ ঘন্টায় নতুন করে ১,৪৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৩,৭৪,৫৯২ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ২০ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫,৪৬০ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৬৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ২,৮৮,৩১৬ জন। রাজধানীর গুলশানে প্রায় ১,০০০ পরিবারের অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পেয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সংযোগ বিচ্ছিন্ন করতে এসে স্থানীয়দের বাধার সম্মুখীন হতে হয় তিতাস কর্মকর্তাদের। এই অবৈধ সংযোগ থেকে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি আছে বলে জানান তিতাসের প্রকৌশলী। সাধারণ দৃষ্টিতে গুলশান লেকে ছড়িয়ে থাকা পাইপগুলো পরিত্যক্ত মনে হলেও তা মূলত অবৈধ গ্যাস সংযোগ। কড়াইল বস্তির হাজারো পরিবার এই অবৈধ সংযোগ থেকে গ্যাস ব্যবহার করে থাকেন।
বৃহস্পতিবার গুলশান লেকের পাশের রাস্তায় গ্যাস লিকেজের মেরামত করতে গিয়ে তিতাস টিম এই অবৈধ সংযোগের সন্ধান পায়। পরে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে বিচ্ছিন্ন করা হয় গ্যাস সংযোগ। লিক সারানোর জন্য যখন আসছে তাদের ভাষ্যমতে ওই দিক থেকে ওই নৌকা দিয়ে সন্ত্রাসীরা আসছিল। আসার পরে তারা তখন জীবনের রিস্ক নিয়ে তারা পালা গেছে। তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে নিয়ে আমরা এখানে আসছি এবং এই জায়গায় করছি। যারা সংযোগ দেয় পুলিশ যেন তাদেরকে যেই হোক তিতাসের নাম দিয়ে দিক আর যার পরিচয় দিক তার সাথে সাথে অ্যারেস্ট করে তাদেরকে দেন। মেইন লাইন থেকে তিতাস গ্যাসের সংযোগের জন্য MS পাইপ ব্যবহার করা হয়, কিন্তু এই যে রাস্তার মেইন লাইন এখান থেকে যে অবৈধ সংযোগগুলি, সেই সংযোগের যে পাইপগুলো সেগুলো প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হয়েছে। প্রকৌশলীরা বলছেন এই যে অবৈধ প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হয়েছে এতে যে কোনো সময় বিস্ফোরণ হয়ে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এমন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে এর আগেও কয়েকবার স্থানীয়দের বাধায় পড়তে হয় বলে জানান তিতাস কর্মকর্তারা। পুলিশের সামনে এসে তারা কাজগুলো করতেছে। এর আগে প্রায় 4-5 বার আমাদের টিম আসে এমার্জেন্সি থেকে, 3-4 বার অলরেডি কেটেছিল তারা, কিন্তু এগুলো টেম্পোরারি ডিসকানেক্ট করতে পেরেছি আমরা। পার্মানেন্ট ডিসকানেক্ট আজকেই হচ্ছে। এ ধরনের অবৈধ গ্যাস সংযোগ বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান তিতাসের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 3 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে সময় দিতে হবে 9 ঘন্টা, কিন্তু বিচারক 3 ঘন্টায় সেটি লিপিবদ্ধ করেছেন। এছাড়া 3 জনের জবানবন্দির হুবহু মিল রয়েছে। অস্বাভাবিক এই কর্মকাণ্ডে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এক বিচারক। উচ্চ আদালত বলছেন বিতর্কিত স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রভাব পড়ে বিচার কাজে, যা বন্ধ হওয়া দরকার। ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আসামির স্বীকারোক্তি দেওয়ার পর সম্প্রতি কথিত মৃত ব্যক্তির ফিরে আসার ঘটনা ঘটে নারায়ণগঞ্জে। চট্টগ্রাম আদালতেও ঘটেছে একই ধরনের ঘটনা। দুটি ক্ষেত্রেই তদন্ত কর্মকর্তার গাফিলতির পাশাপাশি বিচারকের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এবার ফরিদপুরের এক বিচারকের বিরুদ্ধে অস্বাভাবিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার অভিযোগ ওঠে। 3 ঘন্টায় 3 আসামির জবানবন্দি রেকর্ড করেন বিচারক। এছাড়া 3 জনের জবানবন্দি হুবহু মিলে যায়। বৃহস্পতিবার উচ্চ আদালতে হাজির হয়ে ভুলের জন্য ক্ষমা চান তিনি। উচ্চ আদালত বলেন বিতর্কিত 164 ধারার জবানবন্দির কারণে বিচার কাজ প্রশ্নবিদ্ধ হচ্ছে। এক্ষেত্রে বিচারকদের আরও সচেতন হতে বললেন আদালত। কখনো কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। ইদানিং আমরা লক্ষ্য করছি 164-এর ভিত্তি করে কোনো ব্যক্তিকে খুনের দায় স্বীকার করেছে, তার গুম করার দায় স্বীকার করেছে, কিছুদিন পরে দেখা গেল যাকে গুম করেছে তিনি হাজির হয়েছে। যে সমস্ত ম্যাজিস্ট্রেট যারা বিভিন্নভাবে এইগুলো রেকর্ড করবেন তাদেরকে আইনের পুরা বিষয়টা দেওয়ার জন্য এবং আইনের ব্যাপারটা কি এবং আইনের বিষয়বস্তুটা কি সেটা নির্ধারণ করার জন্য, শুনানি করার জন্য। আইন মেনে জবানবন্দি নেওয়া হলে এ নিয়ে আর বিতর্ক থাকবে না বলে মনে করেন আইনজীবীরা। একটা মেকানিক্যাল প্র্যাকটিসের মধ্যে চলে এসছে যে কোনো অ্যাকিউজকে যদি পুলিশ ধরে নিয়ে আসে তাহলে সোজাসুজি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে ফেলা। এইটার থেকে কীভাবে বের হয়ে আসা যায়, এখানে একটু ডিসকমফোর্ট এবং ডিসকন্টেন্ট প্রকাশ করেছেন হচ্ছে মহামান্য আদালত। 164 ধারায় স্বীকারোক্তির অপব্যবহার নিয়ে উচ্চ আদালত কঠোর নির্দেশনা দিবেন বলে মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সীমান্তে সৈন্য সমাবেশের অভিযোগ অস্বীকার করল মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনী। ঘুমধুমে বিজিপি ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের পর এ তথ্য জানানো হয়। গুরুত্বপূর্ণ এ বৈঠকে চোরাচালান বন্ধ সহ বিভিন্ন ইস্যুতে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৈন্য সমাবেশ সহ সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের কঠোর অবস্থানে চাপে পড়েছিল মিয়ানমার। ব্যাখ্যা জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবারও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এদিন দুপুরে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুম সীমান্তে অনুষ্ঠিত হয় দুই বাহিনীর পতাকা বৈঠক। এতে বিজিবির 3 ব্যাটালিয়নের 33 সদস্য অংশ নেন। আজকের আলোচনায় দুই দেশের নিয়মিত যৌথ টহল পুনরায় শুরু করার পাশাপাশি কার্যকরীভাবে সীমান্ত সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাদেরকে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম তখন তারা বলেছে যে তাদের চলাচল ছিল হচ্ছে বিজেপির চলাচল, এগুলো যেটা আমরা তাদেরকে বলতে চাচ্ছি, বাট সেনাবাহিনীর চলাচল সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নাই বা এই সম্পর্কে তারা কোনো কিছু জানে না। দীর্ঘ 8 মাস পর অনুষ্ঠিত ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠকে উঠে আসে মাদক পাচার, চোরাচালান ও অনুপ্রবেশের বিষয়টি। এ নিয়ে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। জোরালোভাবে আমরা উত্থাপন করেছি
যে তোমরা তোমাদের সীমান্ত এলাকায় যে ফায়ারিংয়ের ঘটনাগুলো ঘটে থাকে এটা যদি আমাদেরকে না জানাও এবং তোমরা যদি রেসপন্স না করো, আমরা আমাদের দেশে তো শান্তিপূর্ণভাবে বসবাস করি, আমাদের দেশে তো কোনো সমস্যা নেই, তাহলে আমাদের দেশের জনগণ কেন আতঙ্কে থাকবে? এখন তারা আমাদেরকে যেটা বলেছে যে যদি কোনো ফায়ারিংয়ের ঘটনা ঘটে সাথে সাথে যদি আমাদেরকে জানাও তাহলে আমরা তোমাদেরকে রিপ্লাই দিতে পারবো। সীমান্ত এলাকায় কোনো গুলিবর্ষণের ঘটনার কারণ জানতে চাইলে তাৎক্ষণিকভাবে বিজেপির পক্ষ থেকে তা ব্যাখ্যা করার সিদ্ধান্ত হয়েছে পতাকা বৈঠকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান থাকলেও অনেক রোহিঙ্গা ভয়ে ক্যাম্পের ঘর ছেড়ে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে আশ্রয় নিয়েছে। নিরীহ রোহিঙ্গারা বলছেন নিরাপত্তাহীনতার কারণে তারা ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। আর ক্যাম্পের পরিস্থিতি শান্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প। রোহিঙ্গারা ঘর ছেড়ে কাপড় চোপড়, বস্তা, আসবাবপত্র ও আহতদের নিয়ে ছুটছেন ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে। অনেকের ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে আশ্রয় হলেও অনেকেই আশ্রয় না পেয়ে অবস্থান করছেন কার্যালয়ের সামনে। নিরাপত্তাহীনতায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানান তারা। বাচ্চা দোকানে গেছিল নাস্তা নেওয়ার জন্য, ওরা আমাদেরকে হামলা করছিল। এদিকে সার্বিক পরিস্থিতি জানতে বুধবার বিকেলে সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। পরিদর্শন শেষে জানান ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন যে অবস্থা আছে আমরা বলবো যে মোটামুটি শান্তি শৃঙ্খলাপূর্ণ অবস্থায় আছে, তবে আমরা আরও কাজ করব। আর জেলা প্রশাসক জানালেন রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক সময়ের ঘটনা কঠোর হস্তে দমনে কাজ শুরু হয়েছে। এটা কঠোর হস্তেই দমন করার সময় এসছে, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দু গ্রুপের সংঘর্ষে মারা যায় 7 জন। এই ঘটনায় 4টি মামলা সহ 12 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সীমান্ত হত্যা বিষয়টির সমাধান সহজ নয়, কিন্তু গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইন্ডিয়া হাউসে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন দুদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ককে আরো জোরদার করতে কাজ করবেন তিনি। I think our relationship needs the use of major milestones. বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সম্মানের ভিত্তিতে দুই দেশের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্য বাড়াতে তৎপর থাকবো আমরা। করোনা ভ্যাকসিন পাওয়ার সাথে সাথেই বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সহযোগিতা করবে ভারত। সীমান্ত হত্যার বিষয়টির সমাধান খুব বেশি সহজ নয়, কিন্তু এটি গুরুত্বপূর্ণ। দুই দেশই একত্রে কাজ করছে এই সমস্যা সমাধানের। Stopped most movement, stopped most interactions. দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি AM আমিন উদ্দিন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। AM আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। গত 27 সেপ্টেম্বর অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রের প্রধান আইনজীবীর এই পদটি শূন্য হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আশা প্রকাশ করেন। আমি প্রথমত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় আইনমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাই। তারা যে আমার উপর আস্থা রেখেছেন, আমি চেষ্টা করব তাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে আমার সর্বোচ্চ কিছু দিয়ে তারা যে আমার উপর আস্থা রেখেছেন তার প্রতিবেদন দেওয়ার জন্য। এবং আমাদের প্রয়াত অ্যাটর্নি জেনারেল যারা মাহবুবে আলম, অ্যাটর্নি জেনারেল পজিশনটাকে যেই অবস্থায় নিয়ে গেছেন আমি চেষ্টা করব সেই অবস্থানে ধরে রাখার জন্য। প্রথমবারের মতো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $4,000 কোটি মাইল ফলক পার করেছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহের পাশাপাশি বেড়েছে রপ্তানি আয়, যুক্ত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ। বৃহস্পতিবার রিজার্ভের এই মাইল ফলকের খবর জানায় বাংলাদেশ ব্যাংক। এর আগে সেপ্টেম্বরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো $39.40 বিলিয়ন রেকর্ড গড়ে। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বর দেশে $671 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
করোনার মধ্যেও 2020-21 অর্থ বছরের প্রথম 3 মাসে বেড়েছে রফতানি আয়। বর্তমান রিজার্ভ দিয়ে দেশের 10 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। চট্টগ্রামের থানাগুলোর আশেপাশে সবজি চাষ করে চমকে দিয়েছে পুলিশ প্রশাসন। এসব বাগানে ফলছে হাজার হাজার টাকার সবজি। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি দেয়া হচ্ছে গরিব দুঃখীদেরও। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর অল্প লোক আবাসিক এলাকার ঠিক মাঝে ভাড়া ভবনে চলছে বাকলিয়া থানা পুলিশের কার্যক্রম। থানার পাশে গড়ে তোলা হয়েছে সবজি ক্ষেত, মিষ্টি কুমড়া, লাউয়ের পাশাপাশি ধরেছে ঢেঁড়স, কাঁচামরিচ সহ অন্যান্য সবজি। মূলত করোনাকালীন সময়ে শুরু হয় পতিত জমিতে বাকলিয়া থানা পুলিশের এই সবজি চাষ চলছে এখনো। থানার আশেপাশে যে অনাবাদি পতিত জমি ছিল ওই সব জায়গায় আমরা চাষ করা শুরু করি। আমরা আমাদের অফিসার ফোর্সদেরকে এখান থেকে খাবার সরবরাহ করতে পারি এবং এর পাশাপাশি থানায় যদি কোনো গরিব দুস্থ লোক আসে তাদেরকে আমরা এই খাবার সরবরাহ করতে পারি। থানা পুলিশের সদস্যরা যেমন এই সবজি ক্ষেত গড়ে তুলেছে, ঠিক তেমনি যত্ন নিচ্ছেন তারাই। এই ব্যতিক্রমী ক্ষেত দেখে আশপাশের ভবন মালিকেরাও আগ্রহী হয়ে উঠছেন সবজি চাষে। প্রশিক্ষিত লোকজন আছে, তাদের সাথে পরামর্শ করি, বিভিন্ন নার্সারি থেকে বীজ সরবরাহ করে আমরা চাষ করছি। আমাদের সকল অফিসার ফোর্স যখন তারা ডিউটি শেষ করে এসে তারা খুবই ইন্টারেস্টেড এই বাগান থেকে, তারা নিজের থেকে এগিয়ে আসছে সবাই। থানার অপর পাশে পরিত্যক্ত আরেকটি প্লটে মাছের চাষ করছেন পুলিশ সদস্যরা, আর মাছ রান্না হয় পুলিশের মেসেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মার্কিন ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক জুড়ে করোনা ভাইরাস ইস্যুতে রিপাবলিকান প্রার্থী মাইক পেন্সকে ঘায়েল করলেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস। পেন্স নানাভাবে ট্রাম্পকে বাঁচানোর চেষ্টা করলেও করোনা নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের ঐতিহাসিক ব্যর্থতা তুলে ধরতে সরব ছিলেন হ্যারিস। এছাড়াও আলোচনায় ছিল ট্রাম্পের ট্যাক্স ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং কৃষ্ণাঙ্গ হত্যা। সিএনএনের জরিপে ট্রাম্পের পথ ধরে পেন্সও হারলেন হ্যারিসের কাছে। এদিকে করোনা নিয়েই কাজে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্য থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। প্রেসিডেন্ট বিতর্কের ঠিক বিপরীত চিত্র ছিল ভাইস প্রেসিডেন্ট বিতর্কে। প্রেসিডেন্ট বিতর্ক যতটাই বিশৃঙ্খল ছিল ততটাই শান্ত ও সুশৃঙ্খল ছিল ভাইস প্রেসিডেন্ট বিতর্ক। বিতর্কের শুরুটাই হয় করোনা ভাইরাস নিয়ে। মহামারী ঠেকাতে সরাসরি ট্রাম্প প্রশাসনের ঐতিহাসিক ব্যর্থতার অভিযোগ তোলেন কমলা। আর করোনা টাস্ক ফোর্সের প্রধান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন তারা যথাযথ ব্যবস্থা নেয়ায় আরও প্রাণহানি ঠেকানো গেছে। In the history of our country. All people who had returned from China, President Donald Trump did what no other American president had ever done. And that was he suspended all travel from China. চলমান বর্ণবিরোধী আন্দোলন নিয়েও হয় তর্ক। কৃষ্ণাঙ্গদের উপর পুলিশি নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করে কমলা হ্যারিস বলেন ট্রাম্প শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সমর্থন করেন। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ নিয়েও ছিল পাল্টাপাল্টি অভিযোগ। Trump administration's perspective and approach to China has resulted in the loss of American lives, American jobs. President Trump, in dealing with China from the outset of this administration, standing up to China that had been taking advantage of America for decades. বিতর্কে আরও ঠাঁই পায় স্বাস্থ্য ব্যবস্থা, জলবায়ু, সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ, গর্ভপাত সহ নানা বিষয়। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ইউএসএ টুডের সাংবাদিক সুজান পেইজ। অনুষ্ঠান শেষে মাইক পেন্সের স্ত্রী সেকেন্ড লেডি ক্যারেন ব্যাটেন ও কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ মঞ্চে এসে তাদের জীবনসঙ্গীদের অভিনন্দন জানান। আগামী 15ই অক্টোবর রয়েছে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ডিবেট, যেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের। যদিও ট্রাম্পের অসুস্থতার কারণে সেই বিতর্ক নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ইউনিভার্সিটি অফ ইউটা, সল্ট লেক সিটি, ইউটা। এদিকে ভাইস প্রেসিডেন্সিয়াল নির্বাচন বিতর্ক নিয়ে ক্যালিফোর্নিয়ার মানুষের মধ্যে আগ্রহটা একটু বেশিই ছিল। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়ার হওয়ায় স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও উৎসাহ নিয়ে বিতর্ক উপভোগ করেন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
ক্যালিফোর্নিয়ায় মার্কিনীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও একমাত্র ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ককে ঘিরে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হওয়া 90 মিনিটের বিতর্ক অনেকেই দেখেন রেস্তোরাঁয় বসে। বিতর্ক জুড়েই পেন্সকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন হ্যারিস। তার সঙ্গে একমত তার প্রবাসী বাংলাদেশি সমর্থকরাও। আমরা ভাইস প্রেসিডেন্ট ডিবেট দেখলাম। কামালা হ্যারিসকে অভিনন্দন, তিনি খুব ভালো বলেছেন। আমরা ক্যালিফোর্নিয়াবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমাদের সেনেটর কামালা হ্যারিস যে বক্তব্য রেখেছে সেটা আমরা নিশ্চিত হলাম, আমাদের গর্ব। সামনে যে ইলেকশন হচ্ছে 3 নভেম্বরে, সেখানে আমাদের জো বাইডেন প্রেসিডেন্ট হলে আমাদের ভাইস প্রেসিডেন্ট হবেন আমাদের কামালা হ্যারিস। এটা আমাদের ক্যালিফোর্নিয়ার গর্ব মনে করি আমরা। এ সময় আগামী নির্বাচনে জো বাইডেন ও কমলা হ্যারিসের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তার সমর্থকরা। বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অফ ক্যালিফোর্নিয়ার আমাদের নেতাকর্মী যারা ছিলেন সবাই আমরা আজকে ডিবেট দেখলাম। কামালা হ্যারিস আমাদের গর্ব এবং আমাদের ক্যালিফোর্নিয়া উনি, এবং নিশ্চিন্তে আমরা আশা রাখি আগামীতে বাইডেন এবং কামালা হ্যারিস জয়যুক্ত হবে। আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হলে দ্বিতীয় মেয়াদের জন্য মাইক পেন্স, অপরদিকে জো বাইডেন নির্বাচিত হলে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কৃষ্ণাঙ্গ ও ভারতীয় মিশ্রণের সিনেটর কমলা হ্যারিস প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়বেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আগামী 15ই অক্টোবর দ্বিতীয় নির্বাচনী বিতর্কে ভার্চুয়ালি অংশ নেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনলাইনে বিতর্ককে সময় নষ্ট হিসেবেও আখ্যা দেন তিনি। বিতর্কের আয়োজক দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস বৃহস্পতিবার ঘোষণা দেয় 2 প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে দ্বিতীয় বিতর্কটি ভার্চুয়ালি হবে। এর কিছুক্ষণের মধ্যে ফক্স বিজনেস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কম্পিউটারের সামনে বসে এমন বিতর্ক হাস্যকর। করোনা আক্রান্ত হওয়ায় 15 অক্টোবরের আগে ট্রাম্পের সুস্থতা নিয়ে শঙ্কা রয়েছে। ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলতে অনাগ্রহী। তিনি এই বিতর্ক নিয়ে সংশয় দেখছেন। এই অবস্থায় বিতর্কটি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। 3 দিন হাসপাতালে থাকার পর এখন হোয়াইট হাউসে থেকে চিকিৎসা নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। I was really proud of her. I'm looking forward to seeing her. পুরো ইতালিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা অমান্যকারীকে সর্বোচ্চ 1000 ইউরো জরিমানা গুনতে হবে। পাশাপাশি বাংলাদেশ সহ 17টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশের সুযোগ থাকছে না এখনই। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অমান্যকারীকে 400 থেকে 1000 ইউরো পর্যন্ত দিতে হবে জরিমানা। সর্বত্র মাস্ক ব্যবহারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নাগরিকরা। আমি সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত। করোনা নিয়ন্ত্রণে এর চেয়ে ভালো পদ্ধতি আর কিছু হতে পারে না। সারাদিন মাস্ক পরে থাকা কষ্টসাধ্য, তবে সিদ্ধান্তটি পজিটিভ। এটা ঠিক আছে, এছাড়া বিকল্প কিছু নেই। এদিকে আগামী 31 অক্টোবর জরুরি অবস্থার চলমান মেয়াদ শেষ হবার কথা থাকলেও তা বাড়িয়ে 31 জানুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে পরবর্তী সিদ্ধান্ত জানতে। নতুন অধ্যাদেশ জারি না হলেও মন্ত্রিপরিষদ আগের নিষেধাজ্ঞা 1 সপ্তাহ বাড়িয়েছে। পুরো ইতালিতে মাস্ক বাধ্যতামূলক করায় তা বেশিরভাগ মানুষই ইতিবাচকভাবে দেখছেন। প্রধানমন্ত্রীর দপ্তর পালাৎসো গিজির সামনে থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশ জুড়ে নিপীড়ন বিরোধী প্রতিবাদ অব্যাহত। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে সোমবার। সাধুবাদ জানালেন আন্দোলনকারীরা। এবং অটো প্রমোশন দিয়ে শিক্ষার্থীদের পরের শ্রেণীর পড়াশোনা শুরুর আহ্বান প্রধানমন্ত্রীর। ইটনা মিঠামই নষ্টগ্রামের বিস্ময় খ্যাত অল ওয়েদার সড়ক উদ্বোধন। এই ছিল প্রবাসের সময়ে, আর সঙ্গে থাকুন সময়।